প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম খান, ইনস্ট্রাক্টর আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আর্কিটেকচারাল ম্যাটেরিয়াল অ্যান্ড প্রোডাক্টস। এটি প্রথম পর্বের একটি বিষয়, যার সাবজেক্ট কোর্স হচ্ছে 68711। আশা করি তোমরা বিগত ক্লাসটি খুব ভালোভাবে অধ্যয়ন করেছ, এবং যারা বিগত ক্লাসটি অধ্যয়ন করতে পারোনি তারা আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পারো, বা কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের যে পেজটি আছে, যে পেজ থেকে ক্লাসগুলি প্রচারিত হচ্ছে, সেই পেজেও ভিডিও সেকশনে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর এই ক্লাসটার পিডিএফ লিঙ্কটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আমার চ্যাপ্টার যেটা ছিল সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য বিল্ডিং স্টোন, অর্থাৎ চ্যাপ্টার 1 আমরা প্রথম অংশ শেষ করেছিলাম। তো আজকে দেখি আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম। গত ক্লাসে আমরা পড়েছিলাম ডিফাইন স্টোন, অর্থাৎ স্টোনের সংজ্ঞা, তারপরে স্টোনের বিভিন্ন উৎস, বিভিন্ন ধরনের স্টোনের প্রকারভেদ। আমাদের আজকের এই লেসনের যে আউটকাম সেটা কি, আমরা এই লেসনটা শেষ করে আমরা যে বিষয়গুলি জানতে পারবো বা বুঝতে পারবো সেগুলো হচ্ছে যে স্টোনের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স, তার যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা ধর্মগুলি আছে সেগুলি আমরা এখান থেকে শিখতে পারবো। আর আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি? আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো হচ্ছে স্টোন ওয়্যার অ্যান্ড পোর্সেলিন, স্টোন ওয়্যার অ্যান্ড পোর্সেলিন, তারপরে ইউজ অফ স্টোন, স্টোনের ব্যবহার, ক্যারেক্টারিস্টিক্স অফ স্টোন, স্টোনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা আজকের ক্লাসে জানতে পারবো। তো প্রথমে চলে আসছি ডেফিনেশন অফ পোর্সেলিন। আচ্ছা, পোর্সেলিন হচ্ছে কি একটা সিরামিক ম্যাটেরিয়াল। এটা সাধারণত ক্যাওলিন জাতীয় বা মৃত্তিকাজাত ম্যাটেরিয়ালসগুলোকে উচ্চ তাপে, অর্থাৎ চুল্লির ভিতরে 1200 থেকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এদেরকে উত্তপ্ত করা হয়। তো এই উত্তপ্ত করার মধ্য দিয়ে এগুলি তৈরি করা হয়। আর এই পোর্সেলিনগুলা সাধারণত আমরা কোথায় কোথায় ব্যবহার করি? পোর্সেলিনগুলা আমরা ব্যবহার করি ওয়াশ বেসিনে, তারপর হচ্ছে ওয়াটার ক্লোসেটে, বাথটাবে, প্লেট, মানে দৈনন্দিন যে আমাদের তৈজসপত্র আছে তার মধ্যে প্লেট আছে, ডিশ আছে, এরকম অনেক দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র আছে। এছাড়াও কিছু বৈদ্যুতিক সুইচ বোর্ডেও আমরা এগুলো ইউজ করে থাকি। এখানে কিছু ছবি দেওয়া আছে, যেমন দেখো যে ওয়াটার ক্লোসেটের পিকচার আছে এখানে, তারপরে হচ্ছে ওয়াশ বেসিন। তো এই হচ্ছে পোর্সেলিন। এরপরে আসছে আমরা স্টোনওয়্যার। স্টোনওয়্যার কি? স্টোনওয়্যার হচ্ছে এটা একটা বিস্তৃত জিনিস। এটা পোটারি আর আদার সিরামিক্স, অর্থাৎ বিভিন্ন মৃত্তিকা এবং অন্যান্য যে সিরামিক্স যেগুলো আছে সেগুলোকে একটু হাই টেম্পারেচারে কি করা হয়, এগুলো উত্তপ্ত করা হয়, এবং হাই টেম্পারেচারে উত্তপ্ত করে এই স্টোনওয়্যারগুলো, এই পোর্সেলিনের মতোই স্টোনওয়্যারগুলো তৈরি করা হয়। আর এই স্টোনওয়্যারগুলো সাধারণত গ্লেজড হইতে পারে, আবার নট গ্লেজড হইতে পারে। ইট মে অর মে নট বি গ্লেজড, অর্থাৎ এগুলি চকচকে হইতে পারে, আবার চকচকে ছাড়াও হইতে পারে। তাহলে এই যে ডেফিনিশন অফ স্টোনওয়্যারের মধ্যে যদি আমি একটু ডিটেলস বলি, সেক্ষেত্রে এটা বলতে হয় যে ক্লে হুইচ ইজ ইউজ ফর স্টোন ওয়্যার ম্যানুফ্যাকচারিং contains 75% silica, 25% alumina, 1% other materials। অর্থাৎ এই স্টোনওয়্যার যে আমরা ক্লে দ্বারা তৈরি করি, ম্যানুফ্যাকচার করি, সেই ম্যানুফ্যাকচার ক্লের মধ্যে 75% থাকবে সিলিকা, 24% থাকবে অ্যালুমিনা,
এবং 1% থাকবে অন্যান্য ম্যাটেরিয়ালস। এখন কথা হচ্ছে এই স্টোনওয়্যারগুলো আমরা কোথায় ব্যবহার করি? সেই আগের মতোই অনেকটা বেসিনে ইউজ করতে পারি, কিচেনে ইউজ করতে পারি, তারপর হচ্ছে বাথরুমে ইউজ করতে পারি। তাহলে স্টোনওয়্যারটা কি দাঁড়ালো? স্টোনওয়্যারটা হচ্ছে যে এটা এক ধরনের কাদাজাত দ্রব্য, যেটা কিনা হাই টেম্পারেচারে, তুলনামূলকভাবে হাই টেম্পারেচারে উত্তপ্ত করে তৈরি করা হয়। আর এগুলা গ্লেজডও হইতে পারে, আবার গ্লেজ ছাড়াও হইতে পারে। তাহলে এবং আমরা আরও বলতে পারি যে ক্লে, যে সমস্ত ক্লে স্টোনওয়্যার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ইউজ করা হয়, তার ভিতরে 75% সিলিকা থাকবে, 24% অ্যালুমিনিয়াম থাকবে, আর 1% থাকবে অন্যান্য ম্যাটেরিয়ালস। আর এটার ইউজ কি বললাম? এটার ইউজ বললাম হচ্ছে বেসিন, কিচেন, বাথরুম, এছাড়া আরও অন্যান্য ফিচার ফিটিংস বা আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র আমরা এগুলো তৈরি ইউজ করে ব্যবহার করে থাকি। এই যে এখানে কিচেনে আমরা যে ফিগার দেখতে পাচ্ছি, এই ফিগারে এই যে কিচেনটা, এই কিচেনের ভিতরে যে ইয়েগুলো তৈরি করা হয়েছে সেগুলোতে এই স্টোনওয়্যারগুলো ইউজ করা হয়েছে। তারপরে বাথরুমে যে গ্লেসড স্টোনওয়্যার, এগুলো হচ্ছে গ্লেস টাইলস বলা হয় আর কি, চকচকে গ্লেস টাইল। তো এই গ্লাস টাইলগুলো স্টোনওয়্যারের তৈরি আর কি। এবার আমরা আসছি ইউজেস অফ বিল্ডিং স্টোন, অর্থাৎ নির্মাণ যে পাথর আছে সেই পাথরগুলির ব্যবহার। ইউজেস অফ বিল্ডিং স্টোন বা নির্মাণ পাথরের ব্যবহার। প্রথমে আসতেছি আমরা ক্ল্যাডিং ওয়ার্কস। তারপরে ক্ল্যাডিং ওয়ার্কস বলতে আসলে এখানে যেটা আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে দেয়ালের আচ্ছাদন। ক্ল্যাডিং ওয়ার্কস হচ্ছে যে দেয়ালের যে আচ্ছাদনগুলো করা হয় সেগুলো হচ্ছে ক্ল্যাডিং ওয়ার্কস। তো এখানে দেখছো যে বিভিন্ন ধরনের পাথর দিয়ে এই ক্ল্যাডিং ওয়ার্কগুলো করা হয়েছে। এরপর হচ্ছে ড্যাম, লাইট হাউসেস, অর্থাৎ বাঁধ নির্মাণ এবং হচ্ছে লাইট হাউস নির্মাণের ক্ষেত্রে এই বিল্ডিং বা নির্মাণ পাথর ব্যবহার করে থাকে। মনুমেন্টাল স্ট্রাকচার বলতে বলেছি স্মৃতিস্মারক। স্মৃতিস্মারক মনুমেন্টাল স্ট্রাকচার হচ্ছে মেইনলি স্মৃতিস্তম্ভ। তো এই স্মৃতিস্তম্ভ নির্মাণের ক্ষেত্রে আমরা এই পাথরের ব্যবহার করে থাকি। পেভিং জবস, পথচারী পারাপারের জন্য যে পেপারগুলো থাকে সেগুলো দেখা যায় যে এই পাথর দ্বারা নির্মাণ করা যায়। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড, আমরা যে বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায় যে ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক যে সুইচ বোর্ডগুলো ইউজ করি, সেগুলো দেখা যাচ্ছে যে এই বিল্ডিং স্টোন দ্বারা তৈরি করা হয়। এরপরে রয়েছে রেলওয়ে ব্যালাস্ট। রেল লাইনের মাঝখানে যে পাথরগুলি ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা এই রেলওয়ে ব্যালাস্ট ইউজ করি। আর এই ব্যালাস্ট ইউজ করার মেন যে কারণ সেটা হচ্ছে যে ওই রেলপথের যে স্ট্যাবিলিটি সেটা বাড়ানোর জন্য, তার ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য। এবার হচ্ছে বিল্ডিং ফাউন্ডেশন বলতে আমরা বিল্ডিংয়ের যে সাবস্ট্রাকচার, অর্থাৎ বিল্ডিংয়ের প্লিন্থ লেভেল থেকে যে নিচের যে অংশটা, অর্থাৎ যেখানে ফুটিং, কলাম, শর্ট কলামগুলি থাকে সেই জায়গায় বিল্ডিংয়ের ফাউন্ডেশন বলে। সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। এরপর হচ্ছে ব্রিজের যে পায়ার্স, তারপরে গার্ডার, সেক্ষেত্রেও আমরা এটা ইউজ করে থাকি পাথরগুলো। তারপর হচ্ছে আর্কিটেকচারাল ওয়ার্কস, বিভিন্ন স্থাপত্য শিল্পেও বা স্থাপত্য কাজেও আমরা এটা ব্যবহার করে থাকি। এছাড়া রয়েছে লিন্টেল, অর্থাৎ জানালার উপরে যে ছোট বিমাকৃতি থাকে সেটাকে লিন্টেল বলা হয়, সেখানে আমরা এটা ব্যবহার করি। এরপরে হচ্ছে কলামের সাথে যে জয়েন্ট দেওয়া হয়, অর্থাৎ বিমগুলা, আনুভূমিক যে মেম্বারগুলো থাকে সেগুলা। তারপরে ছাদে এবং ছাদের কাভারিং হিসেবেও আমরা এই পাথরগুলো নির্মাণ কাজে ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি কি বললাম? ইউজ অফ বিল্ডিং স্টোন, ক্ল্যাডিং ওয়ার্কস অর্থাৎ দেয়ালের আচ্ছাদনে, ড্যাম, বাঁধ নির্মাণে, লাইট হাউসে, মনুমেন্টাল স্ট্রাকচার বা পেভিং জবে অর্থাৎ স্মৃতিস্তম্ভ নির্মাণে, ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড, বৈদ্যুতিক সুইচ বোর্ড নির্মাণে, রেলওয়ে ব্যালাস্টে, বিল্ডিং ফাউন্ডেশনে, ব্রিজ, পায়ার এবং গার্ডারে, আর্কিটেকচারাল ওয়ার্কসে, লিন্টেল, বিম, রুফ অ্যান্ড রুফিং কাভারিং, এই সমস্ত ক্ষেত্রে আমরা নির্মাণ পাথরগুলিকে ব্যবহার করে থাকি। এবার আসছি আমরা যে পাথরগুলি ব্যবহার করতেছি সেগুলোর সেগুলোর চিত্র আমরা দেখতে পাচ্ছি। যে প্রথমে বলেছিলাম যে ক্ল্যাডিং ওয়ার্কসটা, এরপর হচ্ছে বিল্ডিং ফাউন্ডেশন। এই যে এখানে
দেখতে পাচ্ছি আমরা এই হরাইজন্টাল মেম্বারটা দুইটা কলামকে কানেক্ট করছে, এটা হচ্ছে আমরা বিম বলি, এবং এই কলামের নিচের অংশকে আমরা কি বলি, ফুটিং বলি। তো এই বিম, কলাম বা ফাউন্ডেশন এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় কি আমরা নির্মাণ পাথরগুলো ব্যবহার করে থাকি। এরপরে বলেছিলাম কি রেলওয়ে ব্যালাস্ট। হ্যাঁ, রেলওয়ে ব্যালাস্টে আমরা এই পাথরগুলো ব্যবহার করে থাকি। এই যে এটা হচ্ছে রেল ট্র্যাকের মাঝখানে যে পাথরগুলো ইউজ করছি সেটা হচ্ছে আমরা এই নির্মাণ পাথর বা বিল্ডিং স্টোন যেটা বলি না কেন সেটা। তারপরে ব্রিজের ক্ষেত্রে বলেছিলাম গার্ডার। ব্রিজে এগুলোকে বলা হয় পায়ার। এই যে ভার্টিক্যাল মেম্বার এইগুলোকে বলা হয় পায়ার। এই পায়ারের উপরে লংজিটিউডিনাল বা দৈর্ঘিক বা আড়াআড়িভাবে যে মেম্বারগুলি থাকে এই মেম্বারগুলোকে বলা হয়েছে গার্ডার। এগুলো তোমরা অনেক সময় বিভিন্ন ব্রিজ বা ব্রিজ নির্মাণের সময় দেখবে যে তার নির্মাণ স্থলেই এই গার্ডারগুলোকে ঢালাই করে থাকে। তো এই ছিল হচ্ছে নির্মাণ পাথরের ব্যবহার। এরপরে আমরা আসতেছি যে পাথরের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী। ক্যারেক্টারিস্টিক্স অফ বিল্ডিং স্টোন, অর্থাৎ নির্মাণ পাথরের কী কী ধর্ম আছে। প্রথমেই এই পাথরটার অ্যাপিয়ারেন্স এবং কালার দেখব আমরা। কি দেখব? অ্যাপিয়ারেন্স এবং কালার। ইউনিফর্ম কালার হতে হবে, অর্থাৎ বর্ণের সাম্যতা থাকতে হবে। ইউনিফর্ম কালারের হবে, বর্ণের সাম্যতা থাকবে। লাইটার শেডস প্রিফার্ড, অর্থাৎ এটা অনেকটা মানে এর কালারটা হবে অনেকটা মানে হালকা, এবং ফ্রি ফ্রম ক্লে হোলস। হ্যাঁ, এর ভিতরে যে কোনো রকমের গর্ত থাকবে না এবং কোনো রকমের দাগ থাকবে না। তারপর হচ্ছে স্ট্রাকচার গঠনটা কেমন হবে? এটা দেখতে ডাল হবে না, এটা হচ্ছে ক্যালাসিত হবে, এবং এর গ্রেনগুলা অনেক হোমোজেনাস টাইপের হবে, অর্থাৎ এর গ্রেনগুলো হবে একই ধরনের। তারপরে স্ট্রাটিফিকেশন শুড নট বি ভিজিবল, এর ভিতরে যে স্তরগুলো আছে সেই স্তরগুলো দেখা যাবে না। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? পাথরের যে গঠনটা সেটা হবে যে এটা দেখতে ডাল মনে হবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা ক্রিস্টালাইন হবে, অর্থাৎ দানাদার বা ক্যালাসিত আকৃতি হবে, এবং এর দানাগুলা হবে কি সমজাতীয় এবং এর দেখতে ভালো হবে। আর এর ভিতরে যে স্তরগুলো স্ট্র্যাটিফিকেশনগুলো দেখা যাবে না, অর্থাৎ এর ভিতরে যে পাথরের গঠনের যে স্তরগুলো সেটা দেখা যাবে না। এরপরে আসি ওয়েট। হেভিয়ার আর কম্প্যাক্ট, লেস পোরাস, গুড ফর হাইড্রোলিক স্ট্রাকচার, অর্থাৎ হেভিয়ার আর কম্প্যাক্ট, লেস পোরাস, গুড ফর হাইড্রোলিক স্ট্রাকচার। হাইড্রোলিক স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে যে স্ট্রাকচারগুলো আমরা পানিতে তৈরি করি। পানিতে, যেমন ব্রিজ, কালভার্ট, এই ধরনের যে স্ট্রাকচারগুলো আমরা পানিতে তৈরি করি, সেই পরিবেশটা জলীয় পরিবেশে যে স্ট্রাকচারগুলো তৈরি সেগুলো হচ্ছে আমার হাইড্রোলিক স্ট্রাকচার। এখন এই হাইড্রোলিক স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে যে পাথরগুলো থাকবে সেই পাথরগুলো আমরা ইউজ করবো, সেগুলোর কি হবে? লেস পোরাস হবে, অর্থাৎ এর পোরোসিটি কম হবে। পোরোসিটি মানে হচ্ছে এর ভিতরে যে ছিদ্র, এই ছিদ্রের পরিমাণটা কম হবে, আর হেভিয়ার হবে, পাথরটা একটু হেভিয়ার হবে, কম্প্যাক্টেড হবে, দৃঢ়তা সম্পন্ন। এরপর হচ্ছে স্ট্রেংথ। জেনারেলি কম্প্রেসিভ স্ট্রেংথ নিডেড, অর্থাৎ পাথরের চাপ শক্তিটা আমাদের প্রয়োজন বেশি, কারণ পাথরটা আমরা ব্যবহার করি, এই পাথরে চাপ শক্তি নেওয়ার প্রবণতা বেশি। বর্তমানে যে দেখা যাচ্ছে যে যেই কনস্ট্রাকশনগুলি হয় সেখানে খোয়া হিসেবে বা তোমার হচ্ছে কোর্স এগ্রিগেট হিসেবে এই ব্রিক চিপসের চেয়ে পাথরটাকে বেশি ইউজ করা হয়, কারণ এর হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ বা চাপ নেওয়ার ক্ষমতা বেশি। তারপর হচ্ছে হার্ডনেস, রেজিস্ট্যান্স টু অ্যাব্রাশন, অর্থাৎ পাথরকে হতে হবে কি যে অ্যাব্রাশন বলতে বোঝায় কি ক্ষয়রোধিতা। হ্যাঁ, ক্ষয় হওয়ার প্রবণতা। রেজিস্ট্যান্সটা হচ্ছে কি তার ক্ষয় হওয়ার প্রবণতা। তো পাথরটাকে কি হতে হবে? রেজিস্ট্যান্স টু অ্যাব্রাশন, মানে তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে, এবং ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থেকে এটা প্রবণতাটা কম হতে হবে। আর এই হার্ডনেস স্কেলটা সাধারণত 1 থেকে 10 পর্যন্ত একটা রেঞ্জের মধ্যে করা হয়। তারপর হচ্ছে টাফনেস,
টাফনেস মানে হচ্ছে এর দীর্ঘ, সে মানে কতটুকু উইথস্ট্যান্ড করতে পারে, অর্থাৎ স্থায়িত্ব হতে পারে। উইথস্ট্যান্ড ইম্প্যাক্ট মানে ইম্প্যাক্ট হচ্ছে কি এর উপরে হুটহাট যে প্রেশার বা বল আসে সেটাকে সে প্রতিরোধ করে টিকে থাকতে পারে। তারপর হচ্ছে এর উপরে যদি কম্পন আসে কোনো রকমের বা মুভিং লোড আসে, যেমন ধরো রোডের উপর দিয়ে কি হলো, একটা গাড়ি চলে গেল, হুট করে একটা ট্রাক এর উপর দিয়ে মুভ করে চলে গেল, তো সেই ট্রাকটা কি একটা মুভিং লোড, মানে চলন্ত যে সমস্ত লোডগুলা কোনো স্ট্রাকচারের উপর দিয়ে যায় সেগুলোকে বলা হয় মুভিং লোড। তো এই ধরনের লোড আসলে বা এর উপরে ইম্প্যাক্ট লোড হইলে বা ভাইব্রেশন বা কম্পন, তাহলে মুভিং লোডের কারণে কম্পন হইতে পারে বা কম্পন জনিত কোনো লোডও আসতে পারে, অথবা ধরো উইথস্ট্যান্ড ইম্প্যাক্ট, অর্থাৎ ইম্প্যাক্ট মানে হচ্ছে হঠাৎ একটা লোড তার উপরে এসে আপতিত হওয়া। তো এই সমস্ত লোডগুলোকে যদি পাথর নিতে পারে বা রেজিস্ট করতে পারে তখন সেটাকে বলা হয় কি পাথরের দীর্ঘস্থায়িতা বেশি, অর্থাৎ সেটা টাফ পাথর। আচ্ছা, এরপরে পাথরকে ইউনিফর্ম টেক্সচারের হইতে হবে, অর্থাৎ ইউনিফর্ম টেক্সচার বলতে বলে যে সম গঠন বিশিষ্ট, মানে সব দিকে একই রকম। অ্যান্ড সফটনেস অর ফাইন সারফেস ফিনিশ, তাহলে এই ইউনিফর্ম টেক্সচার থাকতে হবে, পাথরের মধ্যে একটা সফটনেস থাকতে হবে, কারণ হচ্ছে যদি সফটনেস না থাকে তাহলে এর যে উপরের যে ফিনিশিং সারফেসটা এটা সুন্দর হবে না। তাহলে আমরা কি কি পড়লাম, যে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড বিল্ডিং স্টোনস, ভালো নির্মাণ পাথরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি, অ্যাপিয়ারেন্স অ্যান্ড কালার, অর্থাৎ এটা দেখতে ইউনিফর্ম কালার হবে, অর্থাৎ সম মানে একই ধরনের কালার হবে, বর্ণের সাম্যতা থাকবে। তারপরে এর কালারটা হালকা বর্ণের হবে এবং এর ভিতরে ক্লে হোলস বা অন্য কোনো ধরনের ব্যান্ডস বা দাগ এগুলো থাকবে না। স্ট্রাকচারটা হবে কি দানাদার, কেলাসিত, এবং দানাগুলি একই রকমের, এবং এগুলো হচ্ছে স্তরগুলা খালি চোখে মানে স্তরগুলো এভাবে দেখা যাবে না। তারপরে ওয়েটগুলো হবে কী হবে, পাথরগুলা ওয়েট হবে হেভি এবং এটা কম্প্যাক্টেড হবে, এর ভিতরে ছিদ্র কম থাকবে, লেস পোরাস, আর এরকম হলে এটা আমাদের হাইড্রোলিক স্ট্রাকচারের জন্য ভালো। তারপরে স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথটা খুব বেশি দরকার পাথরের জন্য, কারণ আমরা পাথরের কম্প্রেসিভ স্ট্রেংথটা বেশি দেখি, এটাকে ইউজ করি, এই জন্য এটার কম্প্রেসিভ স্ট্রেংথটা দেখতে হয়। তারপর হচ্ছে হার্ডনেস, এটার হার্ডনেস বলতে আমরা বোঝাচ্ছি কি যে এর উপরে যে পাথরের যে ক্ষয় রোধিতা, মানে ক্ষয় হয়ে যাওয়া প্রতিরোধ করার ক্ষমতা, ঘর্ষণ প্রতিরোধের ক্ষমতা, এগুলো হচ্ছে কি তার হার্ডনেস। টাফনেস যেটা বলেছিলাম যে এটা ইম্প্যাক্ট, ভাইব্রেশন এবং মুভিং লোড, চলন্ত লোডের কারণে এর উপরে যে ইফেক্টগুলো আসে সেই ইফেক্টগুলো প্রতিরোধ করার ক্ষমতাটাই হচ্ছে পাথরের টাফনেস। তো এই গুড বিল্ডিং স্টোন বা ভালো নির্মাণ পাথরের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এছাড়া এর বাইরে যে বৈশিষ্ট্যগুলো আছে, পোরোসিটি, সেটা আমি বলেছি যে এটা লেস পোরাস হইতে হবে, অর্থাৎ এর ভিতরে পানি অতটা বেশি প্রবেশ করা যাবে না। অ্যাবজর্পশন বা শোষণ ক্ষমতা, পানি শোষণ ক্ষমতা কম হইতে হবে। স্পেসিফিক গ্রাভিটি, এই ভালো পাথরের ভালো নির্মাণ পাথরের যে স্পেসিফিক গ্রাভিটি, এইটাকে আমরা সাধারণত স্পেসিফিক গ্রাভিটি আমি এর আগের ক্লাসেই বলেছিলাম যে কোনো একটা পদার্থ পানির তুলনায় কতক্ষণ ভারী বা কতক্ষণ হালকা, সেটাই হচ্ছে কি তার স্পেসিফিক গ্রাভিটি। এরপর আসতেছি অ্যাব্রাশন রেজিস্ট্যান্স। আমি একটু আগে বলেছি যে অ্যাব্রাশন মানে হচ্ছে যে তার উপরে পাথরের যে ক্ষয় হওয়ার প্রবণতা, সেই ক্ষয় হওয়ার প্রবণতা রোধ করে, এটা হচ্ছে অ্যাব্রাশন রেজিস্ট্যান্স। পারমিএবিলিটি হচ্ছে এর ভেদ্যতা, পাথরের ভেতর দিয়ে পানি চলাচল করতে পারে কিনা সেটা দেখা। লেস পারমিয়েবল হলে ভালো। ফায়ার রেজিস্ট্যান্স, পাথরকে হতে হবে অগ্নিরোধী পাথর, পাথরের অগ্নিরোধক ক্ষমতা থাকতে হবে। যেমন হচ্ছে কিছু পাথর আছে, যেমন বেলে পাথর, ট্রাপ, বেসাল্ট, এই পাথরগুলো বেশিরভাগই ফায়ার রেজিস্ট্যান্স পাথর হিসেবে পরিচিত। এরা তাপের প্রভাবে সহজে কি বিভাজিত হয়ে বা নষ্ট হয় না, তবে 600 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই মার্বেল পাথর এবং চুনা পাথর এগুলো কি হয়, ভস্মীভূত হয়ে ক্যালসাইটে রূপান্তরিত হয়ে যায় অনেক সময়।
তারপরে আসতেছি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বলতে বোঝাচ্ছে যে বিদ্যুৎ পরিবাহিতা। পাথরের মধ্যে বিদ্যুৎ পরিবহন গুণটা এমনিতেই কম, শক্ত পাথরের মধ্যে দিয়ে আবার বিদ্যুৎ একদমই প্রবাহিত হয় না, তবে ভেজা পাথরের মধ্যে দিয়ে সামান্য বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এই জন্য পাথরটা যাতে ভেদা না থাকে এদিকে খেয়াল করতে হবে। আর মার্বেল ও প্লেট বিদ্যুৎ অপরিবাহী, এগুলা বিদ্যুৎ একদমই পরিবহন করে না। এই জন্য মার্বেল এবং স্লেট এই জাতীয় পাথরগুলোকে আমরা সাধারণত সুইচ বোর্ড স্থাপনে ব্যবহার করে থাকি। তো এই ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এছাড়া কিছু স্টোন রয়েছে যেগুলা আমরা নির্মাণ কাজে ব্যবহার করে থাকি। এগুলোর মধ্যে রয়েছে যে বোল্ডার। তো বোল্ডারটা হচ্ছে এরা মেনলি পানি ক্ষয়িত, মানে পানির সাথে এরা পানির ফ্লোয়ের কারণে এরা দেখা যায় ক্ষয় প্রাপ্ত হয়ে এই ধরনের পাথরগুলো নির্মিত হয়। এগুলো হচ্ছে যে বোল্ডারটা হচ্ছে অনেকটা গোলাকৃতির বড় পাথর, এগুলোকে পরে আস্তে আস্তে ভেঙে ভেঙে খণ্ড খণ্ড করে নির্মাণ পাথরে রূপান্তরিত করা হয়। এরপর আছে সিঙ্গেল। এই সমুদ্র যে আছে সৈকত আছে, সেখানে দেখা যায় এই পানি ক্ষয়িত অপেক্ষাকৃত বড় আকৃতির নুড়ি পাথরগুলোকে সিঙ্গেল বলা হয়ে থাকে। মানে সমুদ্রের পাড়ে যে সমস্ত নুড়ি পাথরগুলি দেখা যায় সেগুলো হচ্ছে সিঙ্গেল। এরপর হচ্ছে পেবেলস। পেবেলস হচ্ছে কি নদীর তলদেশে প্রাপ্ত ছোট আকৃতির নুড়িকে পেবেল বলা হয়। নদীর তলদেশে প্রাপ্ত ছোট আকৃতির পেবেলগুলোকে নুড়িগুলোকে পেবেল বলা হয়ে থাকে। আর পেবেল সরাসরি ইমারতের কাজে এবং কংক্রিটের কোর্স এগ্রিগেটে ব্যবহার করা হয়ে থাকে। কোর্স এগ্রিগেট মানে হচ্ছে কংক্রিটে যে বড় দানাটা ইউজ করে, একটা কংক্রিটে থাকে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট এবং হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়াল। তো বাইন্ডিং ম্যাটেরিয়াল হচ্ছে সিমেন্ট, আর কোর্স এগ্রিগেট হচ্ছে যেটা হলো গিয়ে বড় দানা, যেমন হচ্ছে পাথর, তারপর হচ্ছে ব্রিক, এগুলো। আর ফাইন এগ্রিগেটগুলো হচ্ছে সিমেন্ট, ফাইন এগ্রিগেট হচ্ছে বালু। তো সেক্ষেত্রে এই পেবেলগুলা কোর্স এগ্রিগেট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরপর হচ্ছে গ্রাভেল। এই গ্রাভেলগুলা যে কোনো পাথরের গোলাকৃতির নুড়িগুলোকে গ্রাভেল বলা হয়। যে কোনো পাথরের গোলাকৃতির নুড়িগুলোকে গ্রাভেল বলা হয়ে থাকে। গ্রাভেলগুলো সাধারণত রাস্তার আচ্ছাদন এবং কংক্রিটের কোর্স এগ্রিগেট হিসেবে ব্যবহৃত হয়। এবার হচ্ছে কংগ্লোমারেট। কংগ্লোমারেট এগুলো বালিজাত, চুনাজাত বা কাদাজাত জোড়কের সহযোগে গ্রাভেল ও সিঙ্গেল গ্রথিত হয়ে কংগ্লোমারেট তৈরি হয়। মানে বালিজাত, চুনাজাত বা কাদাজাত জোড়কের সহযোগে গ্রাভেল ও সিঙ্গেল গ্রথিত হয়ে কংগ্লোমারেট রূপ নেয়। এই জাতীয় পাথর রন্ধ্র বিশিষ্ট, দানাদার এবং অসমীয় আকৃতির হয়ে থাকে। আর এই জাতীয় পাথরগুলো ইমারত নির্মাণে উপযোগী নয়। তো এই ছিল কিছু স্পেশাল টাইপের পাথর। আচ্ছা, এখন পড়বো আমরা ড্রেসিং অফ স্টোন। পাথরের যে ড্রেসিং, অর্থাৎ অ্যাক্ট অর প্রসেস অফ সারফেসিং অ্যান্ড শেপিং ব্লক অফ স্টোন ইজ কল্ড ড্রেসিং অফ স্টোন। অর্থাৎ পাথরকে তার মানে কিছু নিজস্ব আকার আকৃতি দান, মানে পাথরকে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো আকৃতি দান করাটাই হচ্ছে আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী, বা আমাদের নিজস্ব যেখানে যে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী পাথরকে আকার আকৃতি দান করাটাই হচ্ছে তার ড্রেসিং। তো পাথরকে ড্রেসিং করা হলে নিম্নলিখিত আকৃতিতে ড্রেসিং করা যায়। এটা হচ্ছে ব্লক স্টোন, কুইয়ন, হেডার, রাবল, স্টোন মেটাল, খন্দকি, ফ্ল্যাগ স্টোন। এগুলো আমি তোমাকে একটু পরেই তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এই যে ব্লক স্টোনগুলো আয়তাকার, আয়তাকার এবং ফেসিং, এগুলো ওয়াল ফেসিং বা বিভিন্ন ইয়েতে বসানো হয়। কুইয়নগুলা দেয়ালের কর্নারে বসানো হয়। এই যে এগুলো হচ্ছে কুইয়ন। এরপর হচ্ছে হেডার। হেডারগুলা এই যে মাঝামাঝি অবস্থানে হেডারগুলোকে ব্যবহার করে থাকে। এবার রাবারগুলো প্রস্থ বরাবর বসানো হয়। এরপর হচ্ছে স্টোন মেটাল। স্টোন মেটালগুলো এগুলো শক্ত আকৃতির পাথর। তারপর ফ্ল্যাগ স্টোন, এগুলা পাতলা আকৃতির, থিকনেস কম, এবং এগুলা রোডে পেভার হিসেবে ইউজ করা হয়ে থাকে। তো এবার আসি কোন পাথরটা কোন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে।
যেমন বেস কংক্রিটিং অর্থাৎ ফাউন্ডেশন কংক্রিটিং করার জন্য বিল্ডিংয়ের আমরা গ্রানাইট, ট্র্যাপ, ব্যাসাল্ট, কোয়ার্টজাইট এগুলো ব্যবহার করে থাকি। সুপার স্ট্রাকচার অর্থাৎ বিল্ডিংয়ের মাটির উপরে যে অংশটা এটাকে বলা হয় সুপার স্ট্রাকচার। এই ক্ষেত্রে আমরা গ্রানাইট, ট্র্যাপ, ল্যাটেরাইট, কোয়ার্টজ এগুলি ব্যবহার করে থাকি। রাস্তা নির্মাণের ক্ষেত্রে আমরা নিস, ট্র্যাপ, স্লেট, গ্রানাইট এগুলো ব্যবহার করে থাকি। লিন্টেল, ড্যাম প্রুফ কোর্স মানে ডিপিসি আর কি, আর্দ্রতা প্রতিরোধ করার জন্য গ্রেড বিমের উপরে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা স্লেট এবং গ্রানাইট ইউজ করে থাকি। ব্রিজ নির্মাণের ক্ষেত্রে ব্যাসাল্ট এবং স্লেট ইউজ করে থাকি। রেলওয়ে ব্যালাস্ট আগেও দেখিয়েছি তোমাদের এটা, সেক্ষেত্রে ট্র্যাপ, গ্রানাইট, কোয়ার্টজাইট এই পাথরগুলো ব্যবহার করে থাকি। অর্নামেন্টাল মানে এগুলো হচ্ছে সৌন্দর্য বর্ধক কাজে আমরা মার্বেল ব্যবহার করে থাকি, মার্বেল পাথর। ফ্লোরের ক্ষেত্রে মার্বেল পাথর, স্যান্ডস্টোন, গ্রানাইট। তো এই হচ্ছিল যে বিভিন্ন কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য বিভিন্ন ধরনের পাথরের ব্যবহার। তো আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়েছি যে পোর্সেলেন বা স্টোনওয়্যার কি, সেগুলার ব্যবহার, স্টোনের ব্যবহার এবং স্টোনের ক্যারেক্টারিস্টিক্স, ড্রেসিং অফ স্টোন। অর্থাৎ আমরা যে যতগুলি জিনিস পড়েছি আজকে, যতটুকু পড়েছি তার উপরে ডিপেন্ড করে আমরা এই কোশ্চেনগুলো তোমাদের কাছে রাখতে পারি। তোমরা এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করবে, নোট ডাউন করে এগুলো পরবর্তীতে আমার যে ইমেল আইডি আছে সেখানে তোমরা সেন্ড করবে। তো আজকে আমাদের যে বিষয়গুলি পড়ানো হয়েছে তোমাদেরকে, সেগুলি ছিল স্টোন ওয়্যার অ্যান্ড পোর্সেলেন, ডিসক্রাইব দ্য ইউজ অফ স্টোন, পাথরের ব্যবহার, ডিফাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্টোন, পাথরের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, আর পাথরের ড্রেসিং। এই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে। টপিকস ডিসকাস ইন দ্য নেক্সট ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা যে টপিকসগুলি পড়ব সেগুলো কি, ডিফারেন্ট টেস্ট অফ স্টোন, পাথরের বিভিন্ন ধরনের যে টেস্ট আছে, অনেক ধরনের টেস্ট আছে, হ্যাঁ, তো আমরা এই টেস্টগুলো পড়ব। তারপরে হচ্ছে নেম অফ দ্য প্লেসেস হোয়ার দ্য ডিফারেন্ট স্টোনস আর অ্যাভেলেবেল, অর্থাৎ বিভিন্ন ধরনের পাথর বিভিন্ন জায়গায় পাওয়া যায় আমাদের দেশের, সেটা কোথায় কোথায় পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। আর তোমরা বিগত ক্লাসের সাথে এই ক্লাসটি মিলিয়ে একটু অধ্যয়ন করে নিবে, তাহলে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। আর আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো ফলো করবে। আর বাইরে যদি যাও তোমরা, সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবসময় মাস্ক পরিধান করে বাইরে যাবে, সাবানের যথেষ্ট ব্যবহার করবে, 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধৌত করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনায় আমি আজকের ক্লাস শেষ করছি। আর তোমাদের যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা কমেন্ট বক্সে জানতে পারো, অথবা তোমরা আমার ইউটিউব চ্যানেলে ফলো করতে পারো, আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো। আর এটার পিডিএফ ফাইলটা আমি আগেই বলেছি, তোমাদের সেখানে আমি পোস্ট করে দেবো, পোস্টে যেখানে তোমরা ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।